স্বৈরাচারের মতো লোক থাকলে দেশ মনে উন্নত হবে, আর এছাড়া উন্নতর কোনো ক্যাপাসিটি আমি দেখতেছি না এখন পর্যন্ত। প্রথম 2 মাস পরে মনে করছি দেশ ঠিক হয়ে যাবো, ঠিক হওয়াতে দূরের কথা আমাদের আরো ক্ষতি হয়ে গেছে। প্রথমে জাতিসংঘ এবং এখন যুক্তরাষ্ট্র দুই শক্তি আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে তারা এই যে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হয়েছে তাকে সম্পূর্ণভাবে তাদের ম্যান্ডেট বা স্বীকৃতি দিতে প্রস্তুত নয়। এটি ইউনূস সরকারের জন্য একটি ভয়াবহ কূটনৈতিক এবং প্রতীকী সেটব্যাক। সরকার বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশকে $42 মিলিয়ন দেবে কানাডিয়ান কোম্পানি নাইকো। কিন্তু কোন মামলায় জিতল বাংলাদেশ? বাপেক্সের জন্য $118 মিলিয়ন এবং সরকারের জন্য অতিরিক্ত $896 মিলিয়ন, সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন ক্ষতিপূরণ। আজকে থেকে প্রায় 9-10 বছর আগে 2016 সালে একটা মামলা হয়েছিল নাইকোর বিরুদ্ধে। তখন ক্ষমতায় ছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলের কথা। আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে, শেখ হাসিনার ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা হওয়ার বাস্তব কারণও রয়েছে। নানা রকমের সমালোচনা তাদের বিরুদ্ধে রয়েছে, দুর্নীতি সহ বিশেষ করে একপাক্ষিক ভোট, অনেক সমালোচনা তাদের মধ্যে তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই সরকার পতনের 18 মাসের পরে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড, রেখে যাওয়া কোনো কর্মকাণ্ডের সুফল পেল বাংলাদেশ। অর্থাৎ শেখ হাসিনার করে যাওয়া মামলায় প্রায় $42 মিলিয়ন এবার বাংলাদেশ পাচ্ছে। মানে একবার চিন্তা করা যায়, বাংলাদেশ এই টাকাটা পাচ্ছে। এইটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার আদলে নয়, শেখ হাসিনার আদলে করে যাওয়া মামলা। হ্যাঁ দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমরা আর কিছু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব। সেই সাথে ইউনূসকে এবার জাতিসংঘ ছাড়াও আমেরিকা না করে দিল, কিসের জন্য? চলেন বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশকে $42 মিলিয়ন দেবে কানাডিয়ান কোম্পানি নাইকো। কিন্তু কোন মামলায় জিতল বাংলাদেশ, আর কিসের ভিত্তিতে পাবে ক্ষতিপূরণ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2005 সালের 24 জুন ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দ্বিতীয় দফা বিস্ফোরণের দিনটি যেন সময়ের পাতায় আজও জমে আছে আতঙ্ক আর ক্ষতির এক দীর্ঘশ্বাস হয়ে। প্রায় 2 দশক আগে ওই দিন রাতেই কানাডিয়ান তেল গ্যাস কোম্পানি নাইকোর খননকৃত রিলিফ কূপে ঘটে দ্বিতীয় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের উচ্চতা তখন ছুঁয়েছিল প্রায় 250 থেকে 300 ফুট। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্যাংরাটিলা, ট্যাংরা বাজার, গিরিশনগর, আজবপুর, কৈয়াজুরি গ্রাম সহ আশেপাশের পুরো এলাকায়। গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান শত শত মানুষ। প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জনজীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। 2005 সালের 7 জানুয়ারি ট্যাংরাটিলায় প্রথম দফা অগ্নিকাণ্ডের পর গ্যাসের প্রবাহ ও চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় 100 মিটার পশ্চিমে একটি রিলিফ কূপ খননের সিদ্ধান্ত নেয় নাইকো। 1 জুন রাত থেকে শুরু হয় খনন কাজ। নিরাপত্তার স্বার্থে আশেপাশের 77টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পরিকল্পনা মতো কাজ এগোয়নি। খনন চলাকালে 24 জুন রাতে ঘটে দ্বিতীয় দফার বিস্ফোরণ। উদ্দেশ্য ছিল গ্যাসের চাপ কমানো, কিন্তু বাস্তবে তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে 7টি আউটলেটের মধ্যে 5টি বালি ও কাদায় বন্ধ হয়ে যায়। মূল রিগের চারপাশ দিয়ে প্রচন্ড বেগে বের হতে থাকা গ্যাসে ধরে যায় আগুন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। পরবর্তীতে অভিযোগ ওঠে খনন নকশার ত্রুটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে ঘটে এই ব্লো আউট। এমনকি সংশ্লিষ্টরা স্বীকার করেন নিরাপত্তাজনিত কারণে ইচ্ছাকৃতভাবেই তখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এদিকে এই বিস্ফোরণে শুধু একটি গ্যাস ক্ষেত্র নয়, ধ্বংস হয় প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও স্থানীয় অর্থনীতি। সরকারি তদন্তে নাইকোর খনন প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে লোকসানের ক্ষতিপূরণ চেয়ে নাইকোর বিরুদ্ধে মামলা করে পেট্রোবাংলা। বাংলাদেশের দাবি ছিল বড় অঙ্কের। বাপেক্সের জন্য $118 মিলিয়ন এবং সরকারের জন্য অতিরিক্ত $896 মিলিয়ন, সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন ক্ষতিপূরণ চাওয়া হয়। তবে দীর্ঘ প্রায় 2 দশকের আইনি লড়াই শেষে অবশেষে এসেছে রায়। আন্তর্জাতিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস বাংলাদেশের পক্ষে রায় দিয়ে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সকে $42 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও দাবিকৃত অর্থের তুলনায় ক্ষতিপূরণের অঙ্ক অনেক কম, তবুও এটিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সাফল্য হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
আজকে থেকে প্রায় 9-10 বছর আগে 2016 সালে একটা মামলা হয়েছিল নাইকোর বিরুদ্ধে। তখন ক্ষমতায় ছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলের কথা। আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে, শেখ হাসিনার ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা হওয়ার বাস্তব কারণও রয়েছে। নানা রকমের সমালোচনা তাদের বিরুদ্ধে রয়েছে, দুর্নীতি সহ, বিশেষ করে একপাক্ষিক ভোট, অনেক সমালোচনা তাদের মধ্যে তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই সরকার পতনের 18 মাসের পরে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড, রেখে যাওয়া কোনো কর্মকাণ্ডের সুফল পেল বাংলাদেশ। অর্থাৎ শেখ হাসিনার করা আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় অবশেষে বাংলাদেশ জিতেছে $42 মিলিয়ন। এটাতে কি শেখ হাসিনাকে ক্রেডিট দেওয়া হবে কিংবা আওয়ামী লীগ সরকারকে ক্রেডিট দেওয়া হবে, নাকি ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে শেখ হাসিনার আমলে যেহেতু রায়টা আসেনি সেহেতু শেখ হাসিনা সফল হতে পারেননি, এই সরকার সফল হয়েছে মামলার রায়ে লড়ে? গণমাধ্যম কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা, সেই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার সরকার সেই মামলা করেছিলেন। নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা হয়েছিল বিপুল অঙ্কের। অবশেষে আন্তর্জাতিক আদালত থেকে রায় আসলো, বাংলাদেশকে নাইকো দিতে বাধ্য এখন $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 516 কোটি টাকা, 123 টাকা করে ধরে ডলার। কি বলছে গণমাধ্যম? সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়, দিতে হবে 516 কোটি টাকা ক্ষতিপূরণ। অর্থাৎ বাংলাদেশ 516 কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। দীর্ঘ আইনি লড়াই শেষে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট ইক্সিড এক ঐতিহাসিক রায়ে নাইকোকে 4 কোটি 20 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজাউর রহমান এই রায়ের কথা নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে 2003 সালে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো, যখন কিনা বিএনপি সরকার ক্ষমতায় ছিল। এরপরে অদক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় না রাখায় 2005 সালের 7 জানুয়ারি এবং 24 জুন পরপর 2 বার সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, সেটাও বিএনপির শাসন আমলে হয়েছিল। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় প্রায় 8 বিলিয়ন ঘনফুট গ্যাস, তছনছ হয়ে যায় আশেপাশের জনপদ এবং পরিবেশ। পেট্রোবাংলা এই ক্ষতির জন্য 716 কোটি টাকা দাবি করলে নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায়। ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়েছেন, নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণেই এই মহা বিপর্যয় ঘটেছিল। পেট্রোবাংলার সূত্র মতে ইক্সিডের রায়ে পুড়ে যাওয়া গ্যাসের দাম বাবদ $40 মিলিয়ন এবং পরিবেশগত ও অন্যান্য ক্ষতির জন্য $2 মিলিয়ন জরিমানা করা হয়েছে। অস্ত্র কেনার ফলে তারা এই নির্বাচনে এসে হাজির হয়েছে। এটি শুধু একটি শূন্যস্থান তৈরি করেনি, বরং সার্বিক নির্বাচনী প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন দেখিয়েছিল তা এখন আক্ষরিক অর্থেই ধূলিসাৎ হয়ে গেছে। কথিত সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ধোঁয়া তুলে যে নির্বাচনী আয়োজন চলছে তাকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহা ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহী মনোভাব এই সরকারের জন্য এক বিশাল
কূটনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এটি কেবল একটি সাধারণ সংবাদ নয়, বরং ইউনূসের অবৈধ প্রশাসনের জন্য একটি থাপ্পড়, যা তাদের সাজানো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্কের অন্ত নেই, তেমনি বাইরের দুনিয়াতেও এর গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমদ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যে তথ্য দিয়েছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন এই নির্বাচনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে তারা ফরমাল বা আনুষ্ঠানিক কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। যদিও বলা হয়েছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পর্যবেক্ষক দল এম্বাসির ভেতর থেকে বা স্থানীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় ভোট দেখতে যেতে পারেন। কিন্তু কূটনীতির ভাষায় এর অর্থ অত্যন্ত গভীর। যখন কোনো পরাশক্তি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করে, তখন বুঝতে হবে তারা এই নির্বাচনী প্রক্রিয়ার দায়ভার নিতে চাইছে না, কিংবা সেই প্রক্রিয়াকে এতটাই ত্রুটিপূর্ণ মনে করছে যে সেখানে রাষ্ট্রীয় সম্পদ এবং জনবল ব্যয় করাকে তারা অপ্রয়োজনীয় মনে করছে। দূতাবাসের কর্মকর্তারা ভোট দেখতে যাওয়া আর ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক মিশন পাঠানো তো এক বিষয় নয়। আপনার কি মনে হয় এক বিষয়? স্থানীয় কর্মকর্তারা যা করবেন তা হলো পরিস্থিতির উপর নজর রাখা। এটি নির্বাচনের শুদ্ধতা বা বৈধতা দেওয়ার কোনো সনদ নয়। এর আগে জাতিসংঘের পক্ষ থেকেও একই ধরনের নেতিবাচক বার্তা এসেছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের নেই। তিনি যুক্তি দেখিয়েছিলেন নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ সাধারণত পর্যবেক্ষক পাঠায় না। যদিও এটি তাদের দীর্ঘদিনের নীতি, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এবং একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে, তখন জাতিসংঘের এই নির্লিপ্ততা প্রমাণ করছে যে আন্তর্জাতিক ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে ইউনূস সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই জাতিসংঘই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র রেখে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ দিয়ে এই সন্ত্রাসীদের দমনে বাধা দিয়ে। জাতিসংঘ যদি মনে করত যে এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রক্রিয়া চলছে, তবে হয়তো তারা বিশেষ ম্যান্ডেটের মাধ্যমে হলেও পর্যবেক্ষক পাঠাতো। কিন্তু তাদের এই পিছু টান বুঝিয়ে দিচ্ছে যে তারা এই জগা খিচুড়ি পরিস্থিতির অংশ হতে চায় না। দুজারিক অবশ্য বলেছেন নির্বাচনের কারিগরি সহায়তা বা জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের বিষয়টি তারা দেখবেন, কিন্তু মূল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে সরে আসা মানেই হলো নির্বাচনের ফলাফলের দায় তারা নেবে না। সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই তথাকথিত নির্বাচনের আয়োজকরা ভেবেছিল তাদের পশ্চিমা প্রভুরা এসে তাদের পিঠ চাপড়ে দেবে এবং নির্বাচনের দিন বুথে বুথে ঘুরে এই অবৈধ আয়োজনকে বৈধতার স্ট্যাম্প দেবে। কিন্তু বাস্তবতা হলো একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আর কোনো উল্লেখযোগ্য। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এখন অনেকেই বলবে আসলে যে ইউনূস মহাজন থাকাকালীন এই টাকাটা পাইছে, অবশ্যই ইউনূসের আদলে না, এটা সম্পূর্ণ কিন্তু শেখ হাসিনার করে যাওয়া মামলা। সো আওয়ামী লীগ বা শেখ হাসিনা কি করে গেছে সেইটার নজির এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু কিছু কিছু গুণাগুণ পাওয়া যাচ্ছে। দেখেন বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চেপেছে, তাতে করে সামনের নির্বাচন এটা কিন্তু বাতিলও হতে পারে, এরকমটা আশঙ্কা করছে অনেক বিশ্লেষকরাই। তবে শেষ পর্যন্ত কি হবে না হবে হয়তো আমরা বিস্তারিত সামনে দেখতে পারবো। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।